কুত্তার বাচ্চা, তুই এত খারাপ আগে জানতাম না। তোকে ভালো মনে করেছিলাম, কিন্তু তুই যে এত বড় চরিত্রহীন তা আগে জানতাম না। তুই বন্ধু নামের কলঙ্ক। তুই এইরকম জানলে কোনোদিনও তোর সাথে বন্ধুত্ব করতাম না। আসলে এটা তোর দোষ না, এটা তোর বাবা মায়ের দোষ। তোকে সঠিক শিক্ষা দিতে পারে নাই। আচ্ছা, এত ভালো মানুষের ঘরে তোর মতো চরিত্রহীনের জন্ম কিভাবে হলো সেটাই বুঝি না। এখন তো তোর জন্ম নিয়েও আমার সন্দেহ হচ্ছে। আর একটাও বাজে কথা বলবি না, যা বলার আমাকে বল। আমার বাবা মাকে নিয়ে একটাও কথা বলবি না। যা সত্যি তাই বলছি। চোরের আবার বড় গলা। তোর সাথে বন্ধুত্ব করাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর কোনো দিনও আমার সামনে আসবি না। যদি কোনো দিন তোর এই নোংরা চেহারাটা আমাকে দেখাস, তাহলে আমি নিজে আত্মহত্যা করব। থাক, তোকে আর আত্মহত্যা করতে হবে না। আর কখনো তোর সামনে আসবো না। এরপর আর চাইলেও আমার মুখ দেখতে পাবি না। আচ্ছা, সত্যি কি আমাকে না দেখে থাকতে পারবি? পারবো না কেন? তুই আমার কে রে? তোর এই নোংরা চেহারা দেখলে আমার বমি পায়। যত তাড়াতাড়ি পারিস তোর এই নোংরা চেহারা আমাকে দেখা বন্ধ করিস। তোর এই পাপী চেহারা না দেখলেই বাঁচি। আচ্ছা, সরি রে, এতদিন তোকে ডিস্টার্ব করার জন্য। পারলে আমাকে ক্ষমা করিস আর ভালো থাকিস। তোর এই নোংরা চেহারাটা না দেখলেই ভালো থাকবো। আচ্ছা, তোর কথাই রাখবো। এই বলে বাসা থেকে বেরিয়ে আসলাম। রাস্তায় হাঁটতেছি আর দুই চোখের অশ্রু বিসর্জন দিচ্ছি। এভাবে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাবা দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে আসলো, বলল, কোথায় ছিলিস এতক্ষণ? আমি চুপ করে আছি। এতক্ষণ কই ছিলিস? রাস্তার ছেলেদের মতো এত রাতে বাহিরে কি করিস? আমার মান সম্মানের তো 12 বাঁচিয়ে দিচ্ছিস। তোর বন্ধুরা বুয়েটে চান্স পাইছে আর তুই মেয়েদের সাথে ইপটিজিং করে দিন কাটাইস। তোকে ছেলে বলতেও আমার লজ্জা করে। আচ্ছা, রাস্তায় এত মানুষ মারা যায়, তো কি আল্লাহ তাআলা দেখতে পায় না? আব্বা, তোর ওই মুখে আর আমার নাম নিবি না। আজ থেকে তোর এই বাড়িতে খাওয়া বন্ধ। কেউ যদি ওকে খাবার দাও তো আমার চেয়ে আর কেউ খারাপ হবে না। এই বলে বাবা চলে গেল আর আম্মা দূরে দাঁড়িয়ে কাঁদতেছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর জুই আপু রুমে এসে খাবার দিয়ে গেল। দেখলাম ওর চোখেও পানি। খাবার দিয়েই চলে গেল। খাবার আর গলা দিয়ে নামলো না। সকালে যেতে হবে নতুন গন্তব্যে। এতক্ষণ কি হলো কিছুই বুঝলেন না তো? আসুন আপনাদের বুঝিয়ে দিই। তার আগে পরিচয়টা দিয়ে দিই। আমি আশিক, বাবা মায়ের তৃতীয় ও সবচেয়ে ছোট ছেলে। বাবা মা আর বোনেদের চোখের মণি। বড় বোনের নাম মাহি, মেজ বোনের নাম জুই। বড় বোনের বিয়ের সম্বন্ধ চলতেছে। আমরা 4 জন বেস্ট ফ্রেন্ড। বলতে গেলে আমরা 4 জন, কিন্তু আত্মা একটাই, অনিকেত, মিষ্টি, বিশু আর আমি। এখন গল্পে আসা যাক। কলেজ জীবন আমাদের ভালোই চলছিল। মিষ্টি আমার অনেক কেয়ার করতো। বলতে গেলে ওর সব কথা আমার সাথেই বেশি শেয়ার করতো। প্রথমে বন্ধুত্ব থাকলেও আস্তে আস্তে আমার জীবনে মিষ্টি অনেকটা জায়গা দখল করে নেয়। কিন্তু জানতাম না এটাই আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর আধার ডেকে আনতে চলেছে। একদিন কলেজ থেকে বাসায় যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটা মেয়ে আনমনে হাঁটতেছে। পেছনে একটা গাড়ি আসতেছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। রিক্সা থেকে নেমে দৌড়ে মেয়েটার কাছে গিয়ে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। এতে মেয়েটার ছিটকে গিয়ে রাস্তার পাশের পোলের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে। মেয়েটার জামার কিছুটা অংশ ছিঁড়ে গেছে আর মাথা দিয়ে রক্ত পড়ছে। দৌড়ে মেয়েটার কাছে গিয়ে মেয়েটাকে কোলে নিই। পাশের মানুষদের সাহায্য চাইলাম, কিন্তু সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত। তাই মেয়েটাকে কোলে নিয়ে ছুটতে লাগলাম। পাশ দিয়ে যাচ্ছিল মিষ্টি, সেদিকে আমার খেয়াল নেই। হাসপাতালে নিয়ে মেয়েটাকে ভর্তি করে মেয়েটার ফোন থেকে ওর বাসার ফোন দিলাম। মেয়েটার আত্মীয় স্বজন আসলে বাসায় চলে আসলাম। বাসায় আসতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসতেই দেখি আব্বা দরজায় দাঁড়িয়ে আছে।
আমাকে আসতে দেখি কিছু না বলে আমার গালে সজোরে 2টা থাপ্পড় মারলো। এরপর যা বললো তা শুনি নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। বাসার গেটেই আব্বা দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলো, কোথায় গিয়েছিস? কলেজে আব্বা। মিথ্যা বলতে তোর লজ্জা করে না? দিন দুপুরে অন্য মেয়ের সাথে ঢলাঢলি করতে তোর লজ্জা করে না? একটা বারও আমার কথা ভাবলি না, আমার সম্মানের কথা ভাবলি না। আব্বা, আমি কি করেছি? তুই কি করছিস জানিস না, তাই না? কুলাঙ্গার কথাকার, কি করছিস মনে নেই? দাঁড়া, আমি মনে করিয়ে দিচ্ছি। মিষ্টি। আব্বা মিষ্টিকে ডাক দেওয়ার সাথে সাথেই মিষ্টি ঘর থেকে বেরিয়ে আসলো। দেখলাম ওর চোখে পানি। এই কুলাঙ্গারটা কি করেছে? ওর মনে নেই, ওকে মনে করিয়ে দাও তো। মিষ্টি ওর ফোন বের করে একটা ভিডিও চালু করলো। ভিডিওতে আমাকে আর ওই মেয়েটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি মেয়েটাকে কোলে নিয়ে দৌড়াচ্ছি। মনে পড়েছে এবার কি অপরাধ করছিস? তোর মতো কুলাঙ্গারের মুখটা দেখতেও ঘৃণা লাগছে। আব্বা, আমার কথাটা আগে শুনো প্লিজ। কি শুনবো তোর কথা? অপরাধ করেও তুই মুখে মুখে কথা বলছিস। আচ্ছা, তুই কি সত্যি আমার সন্তান? এই কথা শুনে মা কাঁদতে লাগলো। মায়ের কান্না দেখে আমারও চোখে পানি চলে এসেছে। আজ আমার জন্য মায়ের সতীত্বের প্রশ্ন উঠেছে, আর একজন নারীর কাছে তার সতীত্বের দাম সবচেয়ে বেশি। আব্বা, আমাকে যা বলার বলো, মাকে কিছু বলবে না? আমার সাথে রেগে কথা বলিস? এত বড় সাহস তোর? দাঁড়া, তোর সাহস ছুটাচ্ছি। এই বলে আব্বা একটা লাঠি এনে এলো পাতাড়ি পিটাতে লাগলো। আমি শুধু কাতরাচ্ছি আর বলছি, আব্বা, আমি কোনো খারাপ কাজ করি নাই, কিন্তু কে শুনে কার কথা, আব্বা মারতেই আসে। অন্যদিকে জুই আপু মাকে ধরে কাঁদতেছে আর বলছে, মা, আব্বাকে মারতে নিষেধ করো। এভাবে মারলে তো ভাইয়া মরে যাবে। ও মা, তুমিও তো মা, প্লিজ তুমি কিছু করো। মা কিছুই বলছে না, শুধু কাঁদছে। অন্যদিকে মিষ্টি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো দেখছে, সাথে বড় আপু। আপু কোনো উপায় না পেয়ে আব্বার পা জড়িয়ে ধরে বলছে, আব্বা প্লিজ ভাইয়াকে ছেড়ে দাও, আর মেরো না। ভাইয়া মরে যাবে আব্বা, তুমি দয়া করো। জুই আপুর কথাই মনে হয় আব্বার কিছুটা দয়া হয়েছে, তাই আব্বা আমাকে ছেড়ে দিয়ে বললেন, আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোর খাওয়া দাওয়া বন্ধ, তোর কলেজ যাওয়া বন্ধ, তোকে আর পড়তে হবে না। কেউ যদি ওকে খাবার দেয় তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই বলে আব্বা চলে গেল। মাও কাঁদতে কাঁদতে চলে গেল, সাথে বুড়ো আপু। জুই আপু দৌড়ে এসে আমার মাথা ওর কোলে নিয়ে কাঁদতে লাগলো। মিষ্টিকে বলল, একটু সাহায্য করো তো প্লিজ, ভাইয়াকে রুমে নিয়ে যাই। ওকে ছুতেও আমার ঘৃণা হয়, আর সাহায্য তো দূরের কথা। তোমরা না বেস্ট ফ্রেন্ড, তাহলে তুমি এইসব বলছো কেন? বেস্ট ফ্রেন্ড? হাসালেন? ওর মতো চরিত্রহীন আমার বেস্ট ফ্রেন্ড? ও মরলেও আমার যায় আসে না। চুপ, আর একটাও বাজে কথা বলবে না। আজকের জন্য অনেক পস্তাবে তুমি। এখন আমাদের বাসা থেকে বের হও। যাচ্ছি, আপনাদের বাসায় থাকতে আসি নাই। চরিত্রহীনের বোনের আবার বড় গলা। এই বলে মিষ্টি চলে গেল। জুই আপু আমাকে ধরে রুমে নিয়ে গেল আর ব্যান্ডেজ করে দিল। আমি আপুকে বললাম, সত্যি বলছি আপু, আমি কিছু করি নাই। আমার তোর উপর বিশ্বাস আছে। আচ্ছা দাঁড়া, তোর জন্য খাবার নিয়ে আসি। থাক আপু, খাবো না, একটু আদর করে দে তো। আজ তোমার আদর খাওয়ার খুব ইচ্ছা করছে। আচ্ছা আয়। আমি আপুর কোলে মাথা রাখলাম আর আপু আমার মাথায় হাত বুলাতে লাগলো। এভাবে কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবছি খাবার টেবিলে যাব কি না। একবার ভাবলাম যাব না, আবার ভাবলাম কাল হয়তো আব্বা রাগের মাথায় বলেছি। 7-5 না ভেবেই চলে গেলাম খাবার টেবিলে। দেখলাম সবাই খাচ্ছে। আমি গিয়ে মাকে বললাম, আজকে আমাকে না ডেকে খেতে শুরু করেছো, খাবার দাও, খুব ক্ষুধা লেগেছে। এরপর আব্বা যা করলো এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আব্বা আমাকে খাবার টেবিল থেকে রেগে সব খাবার লণ্ডভণ্ড করে দিল। আমি যেন বাকশক্তি হারিয়ে ফেলেছি। এরপর আমার কাছে এসে, জানোয়ার, তোকে না কাল বলেছি এই বাড়িতে তোর খাবার বন্ধ, তাহলে তুই এখানে কেন?
কথা কি কানে যায় না? আমি বলি নাই এই বাড়ির খাবার তোর জন্য নিষিদ্ধ, তাহলে এখানে কেন এসেছিস? আমি মাথা নিচু করে বললাম, ক্ষুধা লেগেছিল তাই আসছি। আচ্ছা, তুই কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবি না? একটু শান্তিতে খেতেও দিবি না? আচ্ছা, এখানে আসার কি দরকার ছিল তোর? একদিন না খেলে কি মরে যাইতিস? এত বেহায়া কেন তুই? কাল এত কিছু হওয়ার পরও তোর গলা দিয়ে খাবার নামবে? তুই এত বেহায়া কোথা থেকে হইলি বুঝলাম না। আমি আপুর কথা শুনে বিশ্বাস করতে পারছিলাম না। যে আপু আমাকে চোখে হারাই সে এই কথাগুলো বলছে। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। এইসব তুই কি বলছিস আপু? ভাই নিজের বাসায় খাবে না তো কোথায় খাবে? না, ও এই বাসায় খাবে না। যে আমার মান সম্মানের দিকে তাকিয়ে একটা মেয়েকে নিয়ে রাস্তা রঙ্গ করে বেড়ায় সে আমার ছেলে না। আব্বা, আমি সত্যি কিছু খারাপ করিনি। আবার মুখে মুখে কথা, আজ তোর এমন হাল করব। এই বলে আব্বা মারতে থাকে। একসময় আমাকে টেনে হিঁচড়ে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয় আর বলে, এই রুমে যেন কেউ খাবার না দেয়, না হলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। আমি রুমের মেঝেতে বসে কান্না করছি। কতক্ষণ কেঁদেছি মনে নাই। পেটের ক্ষুধায় মরে যাচ্ছি। হঠাৎ দেখি অনিকেত কল করেছি। কল করেই বলল, আজ কলেজে আসিস না কেন রে হারামি? দোস্ত প্লিজ কিছু খাবার আমার রুমে জানলা দিয়ে দিবি প্লিজ। আর কিছুক্ষণ এভাবে থাকলে মরে যাব। এভাবে বলছিস কেন? কি হয়েছে বল? প্লিজ দোস্ত দিয়ে যা। এখনই যাচ্ছি, একটু ওয়েট কর। কিছুক্ষণ পর অনিকেত খাবার নিয়ে এসে জানলা দিয়ে দিল। আমি ঠিকমতো হাঁটতে পারছি না। আমার অবস্থা দেখে অনিকেত কেঁদে দিল আর বলল, তোর এই অবস্থা কেন দোস্ত? কি হয়েছে তোর? কে তোর এই অবস্থা করছে? প্লিজ বল দোস্ত। সব আমার ভালো মানুষের ফল রে। আচ্ছা তুই যা, আব্বা দেখলে খুব রাগ করবি, যা প্লিজ। অনিকেতকে বুঝিয়ে পাঠিয়ে দিলাম। এভাবে প্রায় 1 মাস চলল। অনিকেত প্রতিদিন খাবার দিয়ে যায়। একদিন হঠাৎ দেখি কে জানি দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই জুই আপু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে না। কেন হচ্ছে না জানি না। পেছনে দেখলাম অনিকেত আর মা দাঁড়িয়ে আছে। মা কেমন আছো? বেঁচে আছে কি না দেখতে আসছো তাই না? দেখো মরি নাই, বেঁচে আছি। মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে চলে গেল। এই দোস্ত, তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাইরে যাব। আমি অনিকেতের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। ও কি সত্যি বলছি? কি ভাবছিস? সত্যি বলছি, তাড়াতাড়ি নে, বাইরে যাব। চেহারা কি করে রাখছিস? অনিকেতের কথাই বাইরে যাওয়ার লোভটা সামলাতে পারলাম না। তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আয়নার সামনে গিয়ে নিজেকেই চিনতে পারলাম না। মনটা খারাপ হয়ে গেল। অনিকেত পেছন থেকে ঘাড়ে হাত দিয়ে বলল, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তুইও কি ওদের মতো মনে করিস আমি চরিত্রহীন? দুনিয়ার সবাই বললেও আমি বিশ্বাস করব না। আমি আমার বন্ধুকে চিনি। তাহলে মিষ্টি চিনল না কেন? ওর কথা বাদ দাও, ওর নামও আর বলবি না। আচ্ছা, আমিও তোমাদের সাথে যাব। ঠিক আছে আপু, চলেন। তিনজনই বাহির হলাম। রুমের বাইরে দেখি আব্বা মাথা নিচু করে বসে আছে। আমাদের আসার শব্দ শুনি আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি দেখার সাহস পেলাম না, বাইরে চলে আসলাম। বাইরে বেরিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আজ কতদিন পর খোলা আকাশ দেখলাম। বাহিরের মানুষজন কেমন করে যেন তাকাচ্ছি। চল আগে সেলুনে যাব। তিনজনে সিএনজিতে আগে সেলুনে গেলাম। আপু আর অনিকেত অনেক কথা বলছি আমার মন ভালো করার জন্য। আমি শুধু শুনছি। সেলুন থেকে তিনজনে একটা পার্কে গেলাম। সেখানে গিয়ে এক পাশে তিনজনে বসলাম। অনিকেত খাওয়ার জন্য কিছু আনতে গেল। আমি জুই আপুকে বললাম, আমাকে বাহির করলে কেমনে আপু? সে অনেক কথা, পরে শুনিও। না, এখন শুনবো। আচ্ছা শোনো তাহলে, আমি আনিকেতকে অনেক অনুরোধ করি আব্বাকে রাজি করানোর জন্য। আনিকেত প্রায় প্রতিদিন আব্বার কাছে আসে আর হাত পা ধরে অনুরোধ করে। আব্বা অনেকভাবে অপমান করে, কিন্তু আনিকেত হাল ছাড়েনি। অবশেষে আজ পা ধরে অনেক অনুরোধ করে কান্না করে। অবশেষে আব্বা রাজি হয়। এত কিছু হয়ে গেল আর আমি জানতে পারলাম না। কি হয়ে গেল আর কি বুঝতে পারলি না?
আমি অনিকেতকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। অনিকেত আমাকে সান্ত্বনা দিতে লাগলো। অনেকক্ষণ তিনজনে বসে গল্প করলাম। তারপর তিনজনে উঠে বাইরে আসতে যা দেখলাম, নিজের চক্ষু বিশ্বাস করতে পারছিলাম না। পার্কের একপাশে মিষ্টি আর বিশু বসে আছে। মিষ্টিকে দেখে ওর সাথে কথা বলার লোভটা সামলাতে পারলাম না। ওদের দিকে যেতে চাইলে জুই আপু বাধা দিয়ে বলল। আমি কোনো বাধা না মেনে ওদের কাছে চলে আসলাম। ওদের সামনে গিয়ে জিজ্ঞাসা করলাম, কেমন আছিস তোরা? বিশু তাড়াতাড়ি আমার কাছে এসে বলল, আমরা ভালো আছি, তুই কেমন আছিস? এ কি হাল হয়েছে তোর? মাফ করে দিস ভাই। বিশু, তুই ওই চরিত্রহীনের কাছে বাপ চাইছিস কেন? আর ওর মতো রাস্তার কুকুরের সাথে কথা বলছিস কেন? তোকে না বাধা করছি? মিষ্টি, এসব কি বলছিস? ঠিকই বলছি। আর তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না। আর বিশু, তুই থাকলে থাক, আমি গেলাম। এই বলে মিষ্টি কাঁদতে কাঁদতে চলে যেতে লাগলো। কেন কাঁদছে বুঝলাম না। বিশু পিছে পিছে চলে গেল। জুই আপু আমাকে বলল, বললাম না ওদের কাছে যাস না, কথা শুনিস না কেন? আরে থুর আপু, মিষ্টি শয়তানি করলো। ওর সাথে অনেক দিন কথা বলি নাই তো, তাই রাগ করেছে হয়তো। চলো বাসায় যাই। তিনজনই বাসায় চলে আসলাম। অনিকেত আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। রাতে খাওয়ার কথা বলতে মা আসলো। চল বাবা, খেতে আয়, তোর সব প্রিয় খাবার রান্না করছি আজকে। আমার ক্ষুধা নাই মা, তোমরা খেয়ে নাও। সে কি কথা, না খেলে অসুস্থ হয়ে পড়বি। এতদিন না খেয়ে যখন মরি নাই, তাহলে আর মরবো না ইনশাল্লাহ। তোমরা খেয়ে নাও। আমার কথা শুনি মা কাঁদতে কাঁদতে চলে গেল। রাতে আর কিছুই খেলাম না। পরের দিন সকালে ঘুমের মধ্যে কে যেন ডাকতেছে। চোখ খুলে দেখি অনেকের ডাকতেছে। উঠে বললাম, এই শালা, এত সকালে ডাকছিস কেন? এখনো সকালেই আছে শালা, ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9:25 বাজে। তাড়াতাড়ি রেডি হয়ে নে, কলেজে যাব। কলেজের কথা শুনি মনটা খারাপ হয়ে গেল। অনেকে বুঝতে পেরে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আব্বা মানবে না রে। তুই চিন্তা করিস না, আমি সব ম্যানেজ করে নিব। এরপর রেডি হয়ে রুমের বাইরে আসলাম। বাসা থেকে বাইর হওয়ার সময় মা বলল, কই যাচ্ছিস বাবা? আয় খেয়ে যা। কলেজে যাচ্ছি, আর খাওয়ার ইচ্ছা নেই। মাথা নিচু করে বললাম। দেখলাম খাওয়ার টেবিলে আব্বা বসে আছে। জুই আপু বলল, একদম এই কথা বলবি না। তুই কি অন্যর খাচ্ছিস নাকি? তুই তোর খাচ্ছিস, তাই বেশি কথা না বলে খেতে আয়। কিছু না বলেই অনেকের সহ কিছু খেয়ে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। অনেকদিন পর আজ কলেজে গেলাম। সবাই কেমন চোখে যেন তাকাচ্ছে। দূরে দেখলাম মিষ্টি আর বিশু দাঁড়িয়ে আছে। অনিকেতকে জোর করে ওদের কাছে নিয়ে গেলাম। ওদের সামনে গিয়ে বললাম, কী রে, কেমন আছিস? কখন আসছিস কলেজে? আর দেখেও কথা বলছিস না কেন? আচ্ছা বিশু, চল। চলে যাচ্ছিস কেন? কি বলেছি শুনতে পাচ্ছিস না? কোনো রাস্তার কুকুরের সাথে কথা বলার ইচ্ছে আমার নাই। বিশু, চল। মনটা খারাপ হয়ে গেল। দেখলাম মিষ্টির চেহারা আর আগের মতো নেই, অনেকটা শুকিয়ে গেছে। চল ক্লাসে যাই। এরপর ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে বাইরে এলাম। এসে দেখি মিষ্টি আর বিশু কোথায় যেন যাচ্ছে। আমি ওদের সামনে গিয়ে বললাম, কোথায় যাচ্ছিস তোরা? সেই কৈফিয়ত কি তোকে দিব? তুই কে আমার যে তোকে বলতে হবে? দিতে হবে, কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড। হাসালি তুই, তোর মতো চরিত্রহীন আমার বেস্ট ফ্রেন্ড? আর কোথায় যাচ্ছি জানতে চাইছিস না? আমি বিশুকে ভালোবাসি, ওর সাথে পার্কে যাচ্ছি। আমি মিষ্টির হাত ধরে বললাম, মিষ্টি, এরকম করিস না প্লিজ, মরে যাব। কুত্তার বাচ্চা, কথা তোর কানে যায় না? এরপর যদি কোনো দিন আমাকে টাচ করার সাহস করিস তো মেরে ফেলবো। এই বলে ওরা চলে গেল। আর আমি শুধু একটা কথাই ভাবছি, এই কি সেই মিষ্টি? এত মানুষের মাঝেও ও আমাকে থাপ্পড় মারতে পারলো। ওইখানে দাঁড়িয়েই ওই সব ভাবছি। অনেকেই কোথা থেকে যেন এসে বলল, চল বাসায় যাই। ওকে কিছু বুঝতে না দিয়ে বললাম, চল। এভাবে দিন চলতে লাগলো। প্রতিদিন বেহায়ের মতো মিষ্টির সামনে যাই একটু কথা বলার জন্য, কিন্তু অপমান ছাড়া কিছু পাই না।
একদিন কলেজ থেকে বাসায় ফিরছিলাম, কয়েকজন পুলিশ আমাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে অনেক টর্চার করে। অনেকে জানতে পেরে দুটো উকিল নিয়ে আমার জামিন করাই। পরে জানতে পারি মিষ্টি নাকি আমার বিরুদ্ধে ইপটিজিংয়ের মামলা করেছে। পুলিশ এমন টর্চার করে যে দাঁড়াতে পারছিলাম না। অনেকে ধরে ওর বাসায় নিয়ে যায় আর জুই আপুকে ফোন করে সব জানিয়ে দেয়। এভাবে জীবন চলতে পারে না আশিক, তুই বুঝছিস না কেন? খুব ভালোবাসি যে। তুই নিজেকে সংযত রাখ দোস্ত। দেখ, তোকে ঘুরে দাঁড়াতে হবে, তোকে দেখিয়ে দিতে হবে। পারবে না? পারবো দোস্ত, সব পারবো। আজকে থেকে আগের আশিক মরে গেল। এভাবে দুজনে অনেক কথা বললাম। 3 দিন পর আজ আমি সুস্থ। অনিকেত সহ কলেজে গেলাম। মিষ্টি আমাকে দেখে বলল, এখনো বেঁচে আছিস? তোর তো দেখি কই মাছের প্রাণ। মিষ্টি, আমি তোমাকে ভালো ভাবতাম, কিন্তু তুমি যে এত নিচু মানসিকতার তা জানতাম না। ও যে কষ্ট আমাকে দিয়েছে তার 1000 গুণ কষ্ট ওকে দিব। ও তোকে কোনো কষ্ট দেয়নি, আর একদিন এই কাজের জন্য অনেক পস্তাবে। অনিকেত চল তো, ভালো লাগছে না। এভাবেই নানাভাবে প্রতিদিন মিষ্টি আমাকে অপমান করে, কিন্তু আমি আর কিছু মনে করি না। আর আমি এখন বাসায় থাকি। বলতে বলতে এসএসসি পরীক্ষা চলে আসলো। পরীক্ষা দিলাম, ইনশাল্লাহ পরীক্ষা ভালো হয়েছে। সেই অনুযায়ী ফলাফল আলহামদুলিল্লাহ ভালোই হইল। সবাই চয়েস দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমি আর অনিকেত লন্ডনের এক মেডিকেলে চয়েস দিলাম। সেখানে আমার সিলেকশন হলো আর অনিকেতের হলো না। ও আমাকে অভিনন্দন জানালো। আমি এই ব্যাপারটা কাউকে জানাতে বাধা করলাম। আমার এতদিন লেখাপড়ার খরচ অনিকেত দিয়েছে। অন্যদিকে বিশু কেন জানি দুজনকে আসতে বলল। গিয়ে দেখি মিষ্টিও ওর সাথে আছে। ওদের 3 জনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলেকশন হয়েছে, আমার হয়নি। শুনে মিষ্টি বলল, ঢাকা বিশ্ববিদ্যালয় কি যেমন তেমন রাস্তার কুকুরের জন্য নাকি যে সবার চান্স হবে? আমি শুনে হাসলাম, সাথে অনিকেতও হাসলো। তারপরে আমি বললাম, আচ্ছা আমার পক্ষ থেকে আজ তোদের জন্য ট্রিট। আমার কথাই মিষ্টি যেন কেমন করে তাকালো। মনে হয় ভাবলো আমি দুঃখে পাগল হয়ে গেছি। একটু পর ওদের কাছে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মন খারাপ করে বাসায় আসলাম। এসে দেখি আব্বা দাঁড়িয়ে আছে দরজার সামনে। আমাকে দেখে কাছে আসলেন। এসেই করে চর মেরে বলতে লাগলেন, সারাদিন কই ছিলিস? আমি কথা বলছি না। নিশ্চয়ই কোনো মেয়েকে ইপটিজিং করতে গেছিল, যার যে স্বভাব। আপু তুই চুপ করবি? চুপ করব কেন? সত্যি বলে গায়ে লাগে, তাই না? ওর কলেজে অনেক খারাপ ছেলে মেয়েরা বিভিন্ন ভার্সিটিতে চান্স পায়, ও পায় নাই কেন? সারাদিন মেয়ের পিছনে ঘুরে বেড়ায় আর সে নাকি হবে ডাক্তার। ওকে জন্ম দেওয়াই ভুল হয়েছে। আমি বুঝি না ওর মতো কুলাঙ্গার আমাদের পরিবার কিভাবে জন্ম নিল। আমার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। তোর মতো কুলাঙ্গারের চেয়ে আমি যদি নিঃসন্তান হতাম তবুও ভালো হতাম। তোর মতো চরিত্রহীনকে এত টাকা দিয়ে খাইয়ে পরিয়ে আমি অনেক ভুল করেছি। তার চেয়ে যদি একটা রাস্তার কুকুরকে খাওয়াতাম তবুও ভালো হতো। আমার মান সম্মান নষ্ট করতো না। তোর পিছনে টাকা নষ্ট না করে সেই টাকা যদি ব্যাংকে টাকা রাখতাম তবে আমার মেয়েটার বিয়ে দিতে এত কষ্ট হতো না। আপনি আমার কাছে সেই টাকা এখন চাচ্ছেন? আব্বা আমার কাছে তেড়ে এসে বললেন, হ্যাঁ চাইছি। দিতে পারবি? দে, টাকা ফেরত দে। কি বলছো আব্বা? ও তোমার ছেলে, আর ওকে ভরণ পোষণ করানো তোমার কর্তব্য। আপু তুই কথা বলিস না। আচ্ছা বেঁচে থাকলে আপনার টাকা ফেরত দেব ইনশাল্লাহ। এই বলে রুমের দিকে যাচ্ছিলাম, তখনই আব্বা বলে উঠলেন, ওইদিকে কই যাচ্ছিস? আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। তুই এক্ষুনি বাসা থেকে বের হয়ে যাবি। আব্বা, কথা ভুলে যাওয়ার রোগ তোমার কবে হলো? কি বলতে চাচ্ছিস? এই সব কথা কি সবার সামনে বলবো? সইতে পারবে? আব্বা আর কোনো কথা বললেন না, চুপসে গেল। কি বলতে চাচ্ছিস আপু? হ্যাঁ, আর সব কথা বলবো। তোর এই বাড়িতে থাকা খাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা নিচ্ছে আব্বা। এরপরও কিভাবে বাসা থেকে বাইর হতে বলে আব্বা? মা কাঁদতে কাঁদতে চলে গেল। আমিও আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, রুমে চলে এলাম। কিছু ভালো লাগছে না, না খেয়ে শুয়ে পড়লাম।
পরের দিন অনিকেত এসে নিয়ে গেল, ওর সাথে কোনো কথা বলি নাই, কিছু খাইও নাই। অনিকেত একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, তবু ওর সাথে কোনো কথা বললাম না। খাবার অর্ডার করলো, আমি কিছু খাচ্ছি না, শুধু ওর দিকে তাকিয়ে আসি, আর ও এদিক ওদিক তাকাচ্ছে। অনেক সময় ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ খাবার ছেড়ে উঠে গিয়ে বিল দিয়ে আমার কাছে এসে হাত ধরে বাইকে করে একটা পার্কে নিয়ে গেল। আমার সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে তোর? এইরকম কেন করলি? কি করছি? কিছু করিস নাই। সরি, তোর কষ্টের দিনে আমি কিভাবে চুপ থাকি বল? তাই বলি আমাকে জানাবি না? তোর বাবার কথা তোকে কিভাবে বলি বল? তোর বাবার এই সব কথা তোকে বললে তোর কি মন ভালো থাকতো? তোর খারাপ লাগতো না? আর বড় কথা হচ্ছে, তোর বাবার প্রতি কি তোর সে আগের সম্মানটা থাকতো? আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সত্যিই তো ও সব ঠিক বলেছি। আমি তো এইসব কথা মেনে নিতে পারতাম না। হঠাৎ অনিকেত আমাকে জড়িয়ে ধরেই কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমাকে মাফ করে দে দোস্ত, তোকে না বলে এইসব করা আমার ঠিক হয়নি। তোর কষ্ট আমার একদম সহ্য হয় না রে, তোকে যে আমার ভাই মনে করি। আমাকে মাফ করে দে, তোর এইভাবে চুপ থাকা একদম সহ্য হচ্ছে না, পারলে মার, তবুও এরকম করিস না। আমাকে বাসায় নামিয়ে দে, ভালো লাগছে না। না, আগে কিছু খেতে হবে, কাল থেকে কিচ্ছু খাস নাই। আচ্ছা চল। এরপর দুইজনে একটু করে খেলাম। অনিকেত বাসে নামিয়ে দিতে আসছি। অনিকেতকে দেখি আব্বা বললেন, অনিকেত, নাস্তা করে যাও। আমার খাবারের কথা আপনার ভাবতে হবে না, আমার বন্ধুকে খাওয়ালেই হবে। এই বলে অনিকেত চলে গেল। আমি রুমে গেলাম। রাতে খাওয়ার জন্য মা ডাকতে এসে বলল, বাবু খেতে আয়। খাবো না মা। কেন খাবি না? প্লিজ আয় বাবু। খাবো না মা। আর আমাকে খাওয়ার জন্য কেন ডাকছো? বুঝেছি না, আমি তো রাস্তার কুকুরের চেয়েও খারাপ। ও, এবার বুঝেছি, টাকার কথা ভাবছো তো। সেটা অনিকেতকে বলে দিয়েছি, ও সময় মতো টাকা দিয়ে দিবে। আর কয়েকটা দিন সহ্য করো, আর মরে গেলেও মুখ দেখাবো না। মা ওড়না দিয়ে চোখ মুছতে মুছতে চলে গেল। মা চলে যাওয়ার পর অনেকক্ষণ কাঁদলাম। কিছু সময় পর জুই আপু আসলো। এসে দেখলো আমি কাঁদছি। আমার কাছে এসে বসে ঘাড়ে হাত রাখলো। আপুকে দেখে ওর কোলে মাথা রেখে বললাম, আচ্ছা আপু, আমাকে কি রাস্তা থেকে কুড়িয়ে আনছিল? আমি মরলেই কি সবাই শান্তি পাবে? একটা চল লাগাবো কুত্তা, আর একটা বাজে কথা বললে আর কোনো দিন তোর সাথে কথা বলবো না। এই সব হয়েছে লিমার জন্য, ওকে তো আমি কোনো দিন মাফ করবো না। থাক না আপু, ওর কথা বাদ দে। আপুর চোখেও পানি। দুই ভাই বোন অনেক সময় ধরে কাঁদলাম। একটু পর আপু বলল, দেখ তোর জন্য কি আনছি, বিরিয়ানি, তোর ফেভারিট খাবার। খাবো না আপু। চিন্তা করিস না, এটা বাড়ির না, আমি কিনে আনছি। এরপর জোর করে আপু খাওয়াতে লাগলো। আমিও আপুকে খাইয়ে দিলাম। দরজার কাছে দেখি আব্বা আমাদের দেখছে আর চোখের পানি ফেলছে। আসলে কি তোর কোথাও চান্স হয়নি? আমি কোনো কথা বলছি না। আচ্ছা এখন হয়নি, ইনশাল্লাহ একদিন হবে, তুই ট্রাই কর। এই বলে আপু চলে গেল। এইভাবে দিন চলছে। কিছুদিন পর মিষ্টি সবাইকে ডাকলো। ইচ্ছা না থাকা সত্ত্বেও অনিকেতের সাথে যেতে হলো। সেখানে গিয়ে দেখি মিষ্টি আগের চেয়ে অনেক শুকিয়ে গেছি। ওর দিকে আর তেমন তাকালাম না। মিষ্টি সবার উদ্দেশ্যে যা বলল তার নিজের বিশ্বাস করতে খুব কষ্ট হলো। আব্বা এতটা কাজ করলো অথচ আমি কিছু জানি না। খুব কান্না পাচ্ছিল। শোন, সবাই এখানে, একজন বাদে সবার দাওয়াত। কিসের দাওয়াত? বড় আপুর বিয়ে। নিজে আমাকে ফোন করে সবাইকে বলতে বলেছেন। কোন বড় আপু আর কার বড় আপু? মিষ্টি আমার কথা শুনে হাসতে লাগলো। কেন হাসতেছে কিছুই বুঝেছি না। আমি মাথা নিচু করে ফেললাম। অনেকে জিজ্ঞাসা করলো, হাসতেছিস কেন? মাহি আপুর বিয়ে, সামনে শুক্রবার। মিষ্টির কথা শুনে যেন আকাশ থেকে বললাম, আমার নিজের বোনের বিয়ে, অথচ আমি জানি না। আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করেনি কেউ। দুই চোখ দিয়ে পানি পড়তে লাগলো। খুব ভালো হয়েছে তাই না? কোনো শুভ অনুষ্ঠানে চরিত্রহীনে থাকার কোনো অধিকার নাই। তুই চুপ করবি? ও যাই হোক, ও তো নিজের ভাই তাই না? নিজের ভাই তো কি হয়েছে? চরিত্রহীন কি কুকুরের পেটে জন্মায়?
আমি তো বলি আঙ্কেল সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। আর অনিকেত, তোকে বলি, তোকে না বললাম কোনো চরিত্রহীনকে নিয়ে আসবি না? কোনো রাস্তার কুকুরের মুখ দেখার কোনো ইচ্ছে নাই আমার। এরপর থেকে একা আসবি। আর বৃহস্পতিবার আপু যাইতে বলেছে, একজন বাদে। অনিকেত কিছু বলতে চাইলো, কিন্তু আমি ওকে আটকিয়ে বললাম, আমাকে একটু বাসায় এগিয়ে দিয়ে আসবি, খুব খারাপ লাগছে। কি হয়েছে তোর? কেমন লাগছে আমাকে বল। মিষ্টি যেন কেমন করে তাকালো। বিশু আমাকে ধরতে আসলেই অনিকেত বাধা দিয়ে বলল, আমার বন্ধুকে আমি একাই সামলাতে পারবো, কাউকে লাগবে না। এরপর অনিকেত আমাকে ধরে বাইকে উঠিয়ে চলে যেতে লাগলো। বিশু মিষ্টিকে বলল, তোর কি মনে হচ্ছে না তুই একটু বেশি করে ফেলছিস? আচ্ছা, তুই তো এরকম ছিলি না। আজ তোর জন্য বন্ধুরা আমাকে ভুল বুঝলো। তুই যা করছিস এর জন্য একদিন খুব পস্তাতে হবে, দেখিস। এই বলে বিশু চোখের কয়েক ফোঁটা পানি ফেলে চলে গেল। মিষ্টি যেন বাক শক্তিহীন হয়ে গেছে, ও কিছুই বলছে না। বাইক থেকে নেমে অনিকেত আমাকে ধরে রুমে নিয়ে গেল। জুই আপু আমাকে দেখে দৌড়ে কাছে এসে আমাকে ধরে কাঁদতে কাঁদতে বলল, কি হয়েছে তোর ভাই? তেমন কিছু না, আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না, আমার জন্য আমার বন্ধুই যথেষ্ট। জুই আপু অশ্রুসিক্ত নয়নে আমার দিকে চেয়ে রইল। অনিকেত আমাকে রুমে নিয়ে আসার পর ওকে বললাম, পাসপোর্ট আর ভিসার কি খবর? সব রেডি। কালকে নিয়ে আসবি, আর বিশুকেও নিয়ে আসিস, একটা বিষয়ে কথা বলার আছে। আচ্ছা। অনিকেত চলে গেল। কিছুক্ষণ পর আব্বা আমার রুমে এসে আমার পাশে বসলো। আব্বাকে দেখে আমি একটু উঠে বসলাম। আব্বা আমাকে দেখে বলল, কেমন আছিস? মরি নাই, বেঁচে আছি। এত খবর নিতে হবে না, যা বলতে এসেছেন বলতে পারেন। শুনলাম আপনার মেয়ের বিয়ে নাকি? যা শুনছি সব সত্য। আগামী শুক্রবার, তাই অনুরোধ করছি তোর এই মুখ বিয়ে বাড়ির কাউকে না দেখালে খুশি হব। আমি চাই না কোনো চরিত্রহীনের জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে যাক। তুই চাইলে তোর পা ধরছি, তবুও ওই দিন বাড়িতে আসিস না দয়া করে। আমি হাসতে হাসতে বললাম, আপনাকে চিন্তা করতে হবে না, আর আমার পাও ধরতে হবে না। আমি কথা দিচ্ছি কাউকে মুখ দেখাবো না, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আব্বা চলে গেল। কিছু সময় পর একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। রিসিভ করে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ফ্লাইট আগামী বৃহস্পতিবার রাত 8:15। ওকে। কল কেটে দিয়ে দেখি বড় আপু দাঁড়িয়ে আছে। আমাকে জিজ্ঞাসা করলো, কিসের ফ্লাইট? কিছু না, কি বলতে এসেছেন সেটা বলেন। এভাবে বলছিস কেন? একটু ভালো করে কথা বল না প্লিজ। জানিস আগামী শুক্রবার আমার বিয়ে? জানতাম না, আমার বন্ধুদের কাছে শুনলাম। আর কেউ একজন নাকি বলেছে চরিত্রহীন ছাড়া যেন সবাই থাকে। আর আপনার বাবা একটু আগেই বলে চলে গেল যেন এই নোংরা মুখে কাউকে না দেখাই। এই কথাটাই আপনিও বলতে এসেছেন তো? বলতে হবে না, আমি আমার মুখ কাউকে দেখাবো না, ইনশাল্লাহ। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আর আপনার জন্য অনেক শুভকামনা রইল। এখন আপনি আসতে পারেন। আপু চলে গেল। কিছুক্ষণ পর জুই আপু আর মা আসলো। ওদের দেখেই মাথাটা গরম হয়ে গেল। আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবেন না? আমি কি এমন পাপ করেছি যে সবাই আমাকে এত অপমান আর অবহেলা করছিস? আমি কি মানুষ না? আমার কি দুঃখ কষ্ট নাই? এর চেয়ে আমাকে মেরে ফেল। আমার কথা শুনে জুই আপু দৌড়ে আমার কাছে এসে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমি কি করব বুঝতে পারছি না। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমার কাছে কেন এসেছিস? আমি তো তোদের কেউ না। এইভাবে বলিস না, জানি তো রেগে আছিস। সত্যি বলছি, আমি জানতাম না, আমাকে মাফ করে দে। আচ্ছা ঠিক আছে, যা, মাফ করলাম। এখন তোরা যা। কোথায় যাব? এই দেখ, তোদের জন্য খাবার নিয়ে আসছি, খেয়ে নে চটপট। ইচ্ছা না থাকা সত্ত্বেও মা খাওয়াই দিল। খাওয়া দাওয়া শেষে ওরা চলে গেল। আমিও ঘুমিয়ে পড়লাম। পরের দিন, দিনটি বুধবার। সকালে অনিকেত আর বিশু আসলো। অনিকেত আমাকে পাসপোর্ট আর ভিসার কাগজ দিল। এগিয়ে দিয়ে বলল, কি এসব? কিছু না। আচ্ছা, কেমন আছিস তোরা? আলহামদুলিল্লাহ, তুই? আলহামদুলিল্লাহ ভালো। বিশু, তোদের রিলেশন কেমন চলছে?
কিসের রিলেশন? আমি হাসতে হাসতে বললাম, নে, আমার কাছ থেকে কিছু লুকাতে হবে না। আচ্ছা শোন, কাল তো মিষ্টির জন্মদিন। আজ রাত 12টায় ওকে সারপ্রাইজ দিতে চাচ্ছি। বিশু, তোর কোনো আপত্তি আছে? আপত্তি কেন থাকবে? আর আমাকে জিজ্ঞেস করছিস কেন? কিছু না, সে কথাই রইল। অনিকেত, বাসায় আয়োজন কর তোরা। আর অনিকেত, তুই আজ আমার সাথে থাকলে কি তোর কোনো সমস্যা হবে? এভাবে বলছিস কেন? সারাদিন আজ তোর সাথে থাকবো। আমি থাকলে কি খুব সমস্যা হবে? মাথা নিচু করে বলল, আরে তেমন কিছু না, তুই তো খুব ব্যস্ত মানুষ, মিষ্টিকে সময় দিতে হবে তোকে, আরও কত কাজ, কিন্তু থাকতে চাইলে থাকতে পারিস। বিশুও থেকে গেল। জুই আপু আমাদের কাছে আসলো কফি নিয়ে। জুই আপু চোখের চাহনি আজ কেমন যেন লাগছে, কেমন করে যেন অনিকেতের দিকে তাকিয়ে আছে। আমি কিছু বললাম না। একটু পর জুই আপুকে অন্য রুমে ডেকে নিয়ে গেলাম। গিয়ে বললাম, আপু, যা জিজ্ঞাসা করব সত্যি কথা বলবি? আমি বুঝেছি তুই কি বলতে চাইছিস। মাথা নিচু করে বলল, অনিকেতকে ভালোবাসিস আপু? আপু কোনো কথা বলছে না। বুঝলাম, পজিটিভ। ও যে তোর চেয়ে ছোট, মেনে নিতে পারবি? তাতে কি, ছোটদের কি ভালোবাসা যাবে না? আর যাকে ভালোবাসা যায় তাকে যে কোনো পরিস্থিতিতে মেনে নেওয়া যায়। বাহ বাহ বাহ। আপু লজ্জা পেয়ে দৌড়ে চলে গেল। আমি আবার ওদের কাছে গেলাম। তিনজনই সারাদিন অনেক মজা করলাম, অনেক কিছু খেলাম। এরপর একটা নদীর পাড়ে গেলাম। ওদের জিজ্ঞাসা করলাম, আচ্ছা আমি যদি কোনো দিন না থাকি তাহলে কি মিস করবি আমাকে? তুই এইভাবে বলছিস কেন? আর আমাদের ছেড়ে কই যাবি? আরে সিরিয়াস হচ্ছিস কেন? তোর তো মিষ্টি আছে। আমি যদি কোনো দিন না থাকি তাহলে আমার জন্য দোয়া করিস আর মিষ্টিকে সামলে রাখিস। বিশু কিছু বলতে চাইলো, কিন্তু তার আগেই ওর ফোন বাজতে লাগলো। ফোন রিসিভ করে কথা বলছিল। বিশুকে বললাম ওর ফোনটা আমাকে একটু দিতে। এরপর মিষ্টিকে বললাম, কেমন আছিস? কেমন আছি তোকে কেন বলতে যাব? তুই কে আমার? যে জন্য ফোন দিচ্ছিস সেটা বল। তোর নোংরা মুখের কথা শোনার কোনো ইচ্ছা আমার নেই। শোন না, আজকে একটু অনিকেতের বাসায় আসবি প্লিজ? না করিস না? মনে কর জীবনের শেষবারের মতো তোর কাছে চাইছি, প্লিজ প্লিজ। মিষ্টি আমার কথা শুনে না করতে পারলো না। আচ্ছা আসবো, কিন্তু একটা কথা দিতে হবে। কি কথা? আজকের পর থেকে আর তুই বলে ডাকবি না। তোর মুখে তুই ডাক শুনতে আমার ঘৃণা লাগে। আচ্ছা তাই হবে। এরপর বিশুকে ফোন দিয়ে দিলাম। একটু পর তিনজন মিলে ঘর সাজানোর জন্য কিছু ফুল আর বেলুন কিনলাম। ওইসব বিশুর কাছে দিয়ে ওকে অনিকেতের বাসায় পাঠিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ পর আমরা কেক আনতে যাচ্ছিলাম। কে যেন পেছনে ভাইয়া ভাইয়া বলে ডাকছে। পেছনে তাকাতেই দেখি একটা মেয়ে। মেয়েটা জিজ্ঞাসা করলো, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ। চিনলাম না। আরে আমার কথা মনে নেই? ওই যে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছিলাম, আপনি আমাকে হাসপাতালে নিয়ে গেছিলেন, এরপর তো আপনার কোনো খবরই নাই। ও, চিনতে পেরেছি। তো কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি কিন্তু আপনার ছোট বোন, আর আমার একটা নাম আছে জান্নাত। আমাকে তুমি করে ডাকলে খুশি হব। একটা ছেলে এসে জান্নাতের পাশে দাঁড়ালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ইনি কে? আমার ভাইয়া। কাল আমার ভাইয়ার গায়ে হলুদ, তাই কিছু কেনাকাটা করার জন্য আসছি। ও আচ্ছা, কংগ্রেচুলেশন ভাইয়া। ধন্যবাদ। একটু পর চারজনই কথা বলছিলাম। মিষ্টি ওই দিকে যাচ্ছিল, আমাদের দেখে রাগ করে চলে গেল রিকশায় করে। কিছুক্ষণ পর আমরা কেক নিয়ে অনিকেতের বাসায় গেলাম। রাত 11:45। মিষ্টি দরজায় বেল বাজালো। আমি দরজা খুলে দেখি ও পেস্ট কালারের একটা হিজাব পরে এসেছে। ও চোখ দুটো দেখি আবার মায়ায় পড়ে গেলাম। কতক্ষণ তাকিয়েছিলাম মনে নাই। ওই, এভাবে তাকিয়ে থাকার কি আছে? একটু পিছনে ঘর প্লিজ। আমার কথা শুনে পিছনে ঘুরল। এরপর ও চোখে লাল ফিতা দিয়ে বাঁধতে গেলে পেছনে ঘুরে করে চট মারতে লাগলো। এরপর যা হয়েছে আপনাদের তো জানা। এরপর আমি চলে আসার পর অনিকেত বলল, আজকের কাজটা তুই একদম ঠিক করিস নাই। তোকে আমার ফ্রেন্ড ভাবতেও আজ লজ্জা করছে।
জানিস আজ আশিক কত খুশি ছিল। আজ তোর জন্মদিন। আমাদের কারোর মনে ছিল না, শুধু ওর মনে ছিল। কি? আজ আমার জন্মদিন? আমার তো মনেই ছিল না। আজ আমি তোকে বলছি, তুই ফ্রেন্ড হওয়ার যোগ্য না রে। তুই আমাকে ওর থেকে দূরে সরিয়ে রাখিস। জানিস ওর জন্য কত কষ্ট হয়েছে, কিন্তু কিছু বলতে পারি নাই। ওই চরিত্রহীনটার হয়ে তুইও আমাকে কথা শোনাচ্ছিস? আর একবার এই কথা বললে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো। তুই যে অপবাদ দিয়েছিস সেটা যদি মিথ্যে হয় আর কোনোদিন যদি জানতে পারি, তাহলে মনে করিস না তোকে ছেড়ে দেব। তোরা যে কষ্টটা আশিককে দিয়েছিস, কোনোদিন তোদেরকে আমি মাফ করব না। এখন তোরা যা এখান থেকে। অনিকেতের কথা শুনে ওরা চলে গেল। আজ বৃহস্পতিবার সকালে অনিকেত এসেছে। কিছুক্ষণ পর মিষ্টি আর বিশুও বাইকে আসলো। ম্যাচিং ড্রেসে পরে দুপুরে জুই আসলো। অনিকেত, তোকে কিছু বলার আছে। বল। আমার একটা কথা রাখবি। এভাবে বলছিস কেন? তুই বললে তো নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। জুই আপুর হাতটা অনিকেতের হাতে দিয়ে বললাম, জীবন দিতে হবে না, আমার জীবনটাকে আগলে রাখলেই হবে। অনিকেত লজ্জায় মাথা নিচু করে ফেললো আর জুই আপু আমার বুকে মুখ লুকালো। এত লজ্জা পেতে হবে না অনিকেত, আমার বোনটাকে আগলে রাখিস। আর আমি না থাকলে ওর চোখে পানি আসতে দিস না প্লিজ। কই যাবি তুই? কোথাও যেতে দিব না, তুই আমার কাছে থাকবি। আচ্ছা ঠিক আছে, মাকে একটু ডেকে দে তো। জুই মাকে ডেকে দিল। আমি জুইকে বললাম অনিকেত আর বিশুকে বাইরে নিয়ে নাস্তা দিতেই ওরা বাইরে গেল। মা, একটু আমার পাশে বসবা? মা আমার পাশে বসলো। মাকে বললাম আমার জন্য একটু ভাত নিয়ে আসবে, শেষবারের মতো তোমার হাতে খাবো। মা চোখের পানি আঁচলে মুছে চলে গেল। কিছুক্ষণ পর ভাত নিয়ে আসলো, আমাকে খাইয়ে দিল। খাওয়া শেষে, মা আমাকে মাফ করে দিও, আমার জন্য তোমাকে অনেক বাজে কথা শুনতে হয়েছে। আচ্ছা মা, তোমার কোলে মাথা রেখে একটু ঘুমাই। এরপর মায়ের কোলে মাথা রেখে শুয়ে পড়লাম। বিকেলে কারো চেঁচামেচিতে ঘুম ভেঙে গেল। দেখলাম মায়ের কোলে এখনো শুয়ে আছি। একজনকে নিয়ে পড়ে থাকলে হবে? আজ আমার যে গায়ে হলুদ, সেদিকে কারো নজর আছে? আচ্ছা, তুমি কি সত্যি আমার মা? মা কিছুই বলছে না, শুধু কাঁদছে। আমার জন্য মাকে কত কথা শুনতে হচ্ছে। মা চলে গেল। রুমেই থাকবি, অনেক মেহমান আসছে, আমি কোনো অশান্তি চাই না। বড় আপু চলে গেল। সব কিছু রেডি করে নিলাম। অনিকেতকে ডেকে ওর কাছ থেকে কিছু টাকা নিলাম, আর আমার কাছে কিছু ছিল। 7টার দিকে রুম থেকে বাহিরে আসলাম। পড়ে গেলাম আর এক বিপদে। আপুকে হলুদ দিতে নাকি বর পক্ষে এসেছে। মাথা নিচু করে চলে আসছিলাম, কার সাথে যেন ধাক্কা খেলাম। মাথা তুলে যাকে দেখলাম নিজের কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমি একটা ব্যাগে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বাসা থেকে বেরিয়ে যেতে লাগলাম। হঠাৎ কারোর সাথে ধাক্কা খেলাম। মাথা উঠিয়ে দেখি জান্নাত দাঁড়িয়ে আছে। জান্নাত আমাকে জিজ্ঞাসা করলো, ভাইয়া আপনি এইখানে? আপনার কোথাও লাগেনি তো? আপনি এইখানে কেন? নিশ্চয়ই তুলি আপু। আপনি মিষ্টি জান্নাতকে আর একটাও কথা বলতে না দিয়ে করে একটা চড় মেরে বলতে লাগলো, ওই মেয়ে, তুই এখানে কেন? লজ্জা করে না? লজ্জাহীনের মতো একটা ছেলেকে ফলো করতে করতে বাসায় চলে আসছিস। আর এই বাড়িটা কি পতিতালয় নাকি যে যখন পারছে এই বাসায় আসছে? মিষ্টি, তুই যা বলবি আমাকে বল, ওকে নিয়ে আর একটাও কথা বাজে বলবি না। ও আমাদের বাড়ির মেহমান। বড় আপু বিয়ে স্টেজ থেকে নেমে এসে করে চড় মারতে মারতে বলতে লাগলো, জানোয়ার কুত্তা, তোকে বলি নাই তোর এই পাপি মুখ আজকে কাউকে দেখাবি না? তবুও কেন বাহিরে আসলি? আর কাকে বাসায় নিয়ে আসছিস? তোর সাহস কি করে হয় অন্য রাস্তার মেয়েকে বাসায় নিয়ে আসার? তুই এখন বাসা থেকে বের হবি। আব্বা, ওকে বাসা থেকে বের করে দিবা নাকি আমি কিছু করব? এরপর আব্বা আমাকে ঘাড় ধরে বাসা থেকে বের করে দিতে লাগলো। ঘটনাস্থলে অনিকেত, বিশু আর জুই আপু নাই, তাই অনায়াসে আব্বা আমাকে বাসা থেকে বাহির করে দিল। আমি রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি জীবনটা কতই না কষ্টের। অন্যদিকে মন ভাইয়া মাহি আপুর হবু বয় বাসে প্রবেশ করতে করতে শুনতে পেল বড় আপু বলছে,
এই রাস্তার মেয়ে, তুমি যাবে নাকি তোমাকেও ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? কে রাস্তার মেয়ে আর কাকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দেবে? মন ভাইয়াকে দেখে বড় আপু আরও কড়া গলায় বলল, এই মেয়েটাকে বলছি, এই মেয়ে, তোমার কি লজ্জা শরম কিছু নেই? জান্নাত দৌড়ে গিয়ে মন ভাইয়াকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। মন ভাইয়া চিৎকার করে বলতে লাগলো, কে রাস্তার মেয়ে? ও আমার নিজের বোন, আর তোমরা কে রাস্তার মেয়ে বলছো? হাউ ডেয়ার ইউ! সবাই চুপ। মন ভাইয়ের চিৎকার শুনে অনিকেত, বিশু, জুই আপু সবাই চলে এসেছি। তাহলে ওসব কি ছিল? আশিক ওকে কোলে নিয়ে দৌড়াচ্ছিল কেন? এরপর জান্নাত সব খুলে বলে। জান্নাতের কথা শুনে সবাই যেন আকাশ থেকে পড়ল। মিষ্টি ধপ করে বসে পড়ল। ওই দিন আজিব না থাকলে হয়তো আজ জান্নাত বেঁচে থাকতো না, আর আপনারা ওকে প্রতিদিন মৃত্যু যন্ত্রণা দিয়েছেন। আপনারা দেখে করোনা হচ্ছে। বিশু মিষ্টির কাছে গিয়ে ওকে তুলে, তোর জন্য, হ্যাঁ শুধুমাত্র তোর জন্য আমার বন্ধুটার বিপদে আমি পাশে থাকতে পারি নাই। ও আমাকে ভুল বুঝেছে, আর জীবনেও তুই আমার সামনে আসবি না। যা এখান থেকে। আঙ্কেল মাফ করবেন, এই বিয়ে আমি করতে পারবো না। যে মেয়ে নিজের ভাইয়ের সাথে এরকম করতে পারে, সে যে আমার সাথে করবে না তার কি গ্যারান্টি? প্লিজ বাবা, এরকম করিও না, আমি তোমার পায়ে পড়ি। আমি এই বিয়ে করতে হঠাৎ অনিকেতের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই বলতে লাগলো, আশিক কই তুই? আমার কথা বাদ দে, সময় খুব কম। মন ভাইয়াকে ফোন দে। আচ্ছা। মন ভাইয়া, আপনার পায়ে পড়ি, এই বিয়ে ভাঙবেন না। মেয়ের বাবার অনেক ক্ষতি হয়ে যাবে, ওনার সম্মান শেষ হয়ে যাবে। আপনার পায়ে পড়ি, মেয়েটার জীবন নষ্ট করবেন না। মন ভাইয়া কিছুক্ষণ চিন্তা করে রাজি হয়ে গেলেন। অনিকেত, তুই আমাকে মাফ করে দিস। আর 10 মিনিট পর আমার ফ্লাইট, তোকে না জানিয়ে চলে আসছি। তোদের সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। বেঁচে থাকলে আবার দেখা হবে। না, তুই এটা করতে পারিস না। কল কেটে দিয়েছি। অনিকেত হ্যালো হ্যালো করতে করতে মাটিতে বসে পড়ল আর কাঁদতে লাগলো। কিসের ফ্লাইট? আর আশিক কোথায় যাচ্ছে? লন্ডন যাচ্ছে। কেন? ওখানেও কি করবে? ওখানে ওর মেডিকেলে চান্স হয়েছে। 10 মিনিট পর ওর ফ্লাইট। ও আমাদের সবাইকে ছেড়ে চলে যাচ্ছে। এই কথা শুনে জুই আপু অনিকেতের কাছে এসে বলতে লাগলো, তুই যা বলছিস সব সত্যি তাই না? আমার ভাই কোথাও যাবে না তাই না? আমার ভাই আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না, তুই মিথ্যা বলছিস। এইসব বলে কাঁদতে লাগলো। অনিকেত জুইকে বুকে জড়িয়ে নিয়ে কাঁদতে লাগলো। তুই এত বড় সত্যিটা লুকিয়েছিস, আর সবাই কতই না ফেইলার বলে অপমান করেছে। আশিক বলতে বাধা করছে। হঠাৎ অনিকেতের ফোনে একটা SMS আসলো। বালিশের নিচে চিঠি আসে, পড়ে নিস। এরপর অনিকেত কল দিতে লাগলো, কিন্তু ফোন অফ। অনিকেত আর বিশু দুটো বাইক নিয়ে এয়ারপোর্টে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পেল না। অবশেষে হতাশ হয়ে বাসায় ফিরে আসলো। জুই আপু অনিকেতের কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বলতে লাগলো, ওই আমার ভাই কই? কোথায় আমার ভাই? তোরা আমার ভাইকে কোথায় লুকিয়ে রাখছিস? আমরা অনেক খুঁজেছি কিন্তু পাই নাই। বিশ্বাস করো। তোরা কেমন বন্ধু যে আমার ভাইয়া তাকে আটকে রাখতে পারলি না? আমি তোদের। আর কিছু বলতে পারল না। অজ্ঞান হয়ে অনিকেতের বুকে পড়ে গেল। বিশু বালিশের নিচ থেকে চিঠিগুলো আনলো। চিঠিগুলো পড়ে কেউ কারো চোখের পানি ধরে রাখতে পারল না। চিঠিতে লেখা ছিল। বিশু ঘরের বালিশের নিচ থেকে কয়েকটা চিঠি নিয়ে আসলো। চিঠিগুলো এনে বিশু পড়তে লাগলো। প্রথম চিঠির উপরে লেখা, প্রিয় বাবা, প্রথমে আমার সালাম নেবেন। জানি আপনি অনেক ভালো আছেন, ভালো থাকারই কথা। আজ আপনার মেয়ের বিয়ে, এর চেয়ে বড় কথা, আজকে আপনার চোখের বিষ, যার জন্য আপনার সম্মান নষ্ট হয়েছে, সেই কুলাঙ্গারটা আর আপনার চোখের সামনে আসবে না, আর আপনার অন্য ধ্বংস করবে না। আচ্ছা বাবা, আপনি তো আমি খুব ভালোবাসতেন। আমি তো আপনার চোখের মণি ছিলাম। আপনি তো আমাকে চোখে হারাতেন। আমি না খেলে আপনিও খেতেন না। আমি অসুস্থ হলে সারা রাত আমার সেবা করতেন। আমি ব্যথা পেলে আমার চেয়ে তো আপনি বেশি ব্যথা পেতেন। তাহলে কি এইসব মিথ্যা ছিল? আচ্ছা, আমি কি এতটা অবহেলার পাওয়ার যোগ্য ছিলাম? আমি কি এতটাই খারাপ ছিলাম? আমি তো কোনোদিন আপনার কথার বাইরে যাই নাই। আপনার কথা মতো সব করেছি। তাহলে এতটা অবহেলা পেলাম কেন? সত্যি বলছি আব্বা,
তোমার সম্মান নষ্ট হয় এমন কোনো কাজ আমি করি নাই। এমন কাজ করার আমি কল্পনাও করতে পারি না। আব্বা, তুমি তো অপরের সাহায্য করে শিখিয়েছো, তাহলে আজ কেন আমাকে এতটা মরণ যন্ত্রণা দিলে? তাহলে কি তোমার শিক্ষা ভুল ছিল? যাই হোক, আর কথা বাড়াতে চাই না। আজ আপনার দোয়াটা অনেক প্রয়োজন ছিল, আশাও করেছিলাম, কিন্তু সবার ভাগ্যে কি সব কিছু হয়? ভালো থাকবেন। আর আমাকে এতদিন খাইয়ে পরিয়ে বড় করার জন্য ধন্যবাদ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আপনার টাকাটা দিয়ে মরতে পারি। জানি পিতামাতার ঋণ কখনো শোধ করা সম্ভব না, তবুও চেষ্টা করব। আর এই যে বড় আপু, আপনাকে বলছি, আপনি তো এমন ছিলেন না। আপনি তো আমাকে খুব ভালোবাসতেন। আমি তো তোর বেস্ট ভাই ছিলাম। তুই তো বলতিস আমি নাকি তোর বেস্ট ভাই ছিলাম, তাহলে কি মিথ্যা বলেছিস? আর একটা কথা বলি, তোর ভাই কোনোদিন কোনো মেয়েকে ইফটিজিং করেনি। একটা বাহিরের মেয়ের কথা শুনি আমার সাথে যে ব্যবহার করেছেন, একটা রাস্তার কুকুরের সাথেও মানুষ সেই ব্যবহার করে না। আর আলহামদুলিল্লাহ, আমিও এতটা ফেইলার না। আল্লাহ তাআলা কিছু মেধা আমাকে দিছি। আজকে থেকে তোদের উপর থেকে ভাই আর ছেলের কলঙ্কটা উঠিয়ে নিলাম। ভালো থাকিস। আমার কথা শুনে বাবা ধপ করে বসে পড়ল। আর বড় আপু যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলেছেন, মাথা নিচু করে শুধু কান্না করছে। পরের চিঠি। প্রিয় মিষ্টি, আশা করি ভালো আছো। ভালো থাকারই কথা। জানিস, তোর একটা কথার জন্য পরিবারের সবচেয়ে আদরের ছেলেটা আজ অবহেলিত। কেন করলি এমন? কি ক্ষতি করেছি তোর? অন্য মানুষকে সাহায্য করাই কি আমাদের সবচেয়ে বড় দোষ? তুই তো আমার সবচেয়ে কাছের বন্ধু ছিলিস, আমার ব্যাপারে সব জানতিস, তাহলে এইটুকুতেই কেন এমন করলি? জানিস, তোর কেয়ার করা, অন্য মেয়েদের দিকে তাকাতে না দেওয়া, সময় মতো সকালে জাগিয়ে দেওয়া ইত্যাদি দেখে মনে করেছিলাম তুই আমাকে ভালোবাসিস। এই কি তোর ভালোবাসার নমুনা? আজ একটা সত্যি কথা বলছি, তোকে খুব ভালোবাসতাম, নিজের চাইতেও, তাই তোর কাছে ছুটে যেতাম এত অপমানের পরেও। কিন্তু আজ থেকে তোকে আমি ভালোবাসি না, সবচেয়ে ঘৃণা করি। তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। এর চেয়ে যদি আমাকে একবারে মেরে ফেলতিস তাহলেও এত কষ্ট হতো না রে। আমি যখন কষ্টের সাগরে হাবুডুবু খাচ্ছি, তখন তুই অন্য কারোর সাথে প্রেমে মগ্ন। আর বেশি কিছু বলতে চাই না রে, তোকে অভিশাপ দিব না। বিশু খুব ভালো ছেলে, ওকে ভালো রাখিস। আর ভালোবাসার মানুষকে একটু বিশ্বাস করতে শিখিস। ভালো থাকিস সবাই। চিঠি পড়তে পড়তে বিশুর চোখ দিয়ে পানি পড়ছে। ও যেটা ভেবেছিল ওইটাই সঠিক হলো। আর একটা চিঠি বাকি আছে, ওইটাও হাতে নিয়ে পড়তে লাগলো। প্রিয় মা, সবাই ভালো থাকলো, জানি তুমি ভালো নেই। আমার জন্য তোমাকে অনেক কথা শুনতে হয়েছে, এমনকি তোমার চরিত্র নিয়েও প্রশ্ন তুলতে পিছপা হয়নি। মা, ও মা গো, তুমি আমাকে মাফ করে দিও। সত্যি বলছি মা, তোমার ছেলে এতটাও খারাপ না মা। জানি কেউ বিশ্বাস না করলেও তুমি করবে। আমার খুব ইচ্ছা করছিল তোমার কোলে মাথা রেখে ঘুমাতে, এর জন্য তোমাকে কথা শুনতে হলো। শেষবারের মতো ইচ্ছা করছিল তোমাকে জড়িয়ে ধরে কাঁদতে, কিন্তু পারলাম না মা। আমাকে মাফ করে দিও। তোমাকে বলে আসতে পারলাম না মা। আর একটা কথা, অনিকেত খুব ভালো ছেলে, আর জুই আপু আর অনিকেত দুজন দুজনকে খুব ভালোবাসে, ওদেরকে মেনে নিও। আর শেষবারের মতো একটা কথা বলছি, নিজের খেয়াল রেখো। বেঁচে থাকলে ইনশাল্লাহ একদিন তোমার এই চরিত্রহীন কুলাঙ্গার ছেলে ফিরবে। ভালো থেকো সবাই। বিয়েবাড়ি যেন কান্নার পুরীতে পরিণত হয়েছে। সবচেয়ে জুই আপু অনিকেতের বুকে মাথা রেখে খুব কান্না করছে। হঠাৎ মা কান্না থামিয়ে বলতে লাগলো, অনিকেত, আমার একটা কথা রাখবে বাবা? বলেন আন্টি, নিজের ছেলে মনে করে বলতে পারেন। তুমি আমাকে আর জুইকে তোমার বাসায় নিয়ে যাবে। আমার আশিক আসলে সব খরচ দিয়ে দেবে। আমি জানি আমার ছেলে একদিন আমার ছেলে ফিরে আসবে, আর খুব তাড়াতাড়ি। এইসব কি বলছেন আপনি আন্টি? আমি কি আপনার নিজের ছেলে না? আর যতদিন ইচ্ছা আপনি থাকবেন। আজ থেকে আমিও আপনার আরেক সন্তান। পারবেন তো আমাকে ছেলে হিসেবে মেনে নিতে? কি বলছো এসব? তুমি কোথাও যাবে না। আপনার কাছে কি
আমি অনুমতি চাইছি, এতদিন কিছুই বলি নাই, আজকে বলবো। আপনি আমাকে আর তুমি করে ডাকবেন না, আপনার মুখটাও দেখতে আমার ঘৃণা হচ্ছে। আচ্ছা, নিজের জন্ম দেওয়া ছেলের সাথে কি কেউ এমন করতে পারে? ও আর একটা কথা, আপনি তো বলেই দিয়েছেন যে আমার ছেলে আপনার জন্ম দেওয়া কি না তা নিয়ে আপনার সন্দেহ হয়। ছি, এমন একটা মানুষের সাথে এতদিন সংসার করছি যে কিনা আমার চরিত্রে কলঙ্কের দাগ দিতেও দুবারও ভাববে না। আজ থেকে আপনি আমার কাছে মৃত। যতদিন আমার ছেলে ফিরবে না ততদিন আপনি আমার কাছে মৃত হয়ে থাকবেন। মা, তুমি এইরকম করো না। তুমি তো জানো আব্বা তোমাকে কত ভালোবাসে, আর কাল আমার বিয়ে, তুমি কি তোমার মেয়েকে শেষ বিদায় দিবে না? হাসালি তুই, কত ভালোবাসে সেটা তো দেখতেই পারলাম। আর তুই কি বললি আমি তোর মা? দুপুরে কি বলছিস মনে আছে? আমি তোর মা তা নিয়ে তোর সন্দেহ হয়। একজন মায়ের কাছে এটা কতটা কষ্টের কথা জানিস? আজ থেকে আমার একটা ছেলে একটা মেয়ে। অনিকেত, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও বাবা। সব আমার দোষ, আজ আমার জন্য এইসব হয়েছে। তোমরা আমাকে মাফ করে দাও। খুব বেশি ভালোবেসে ফেলেছিলাম, তাই ওর পাশে কোনো মেয়েকে দেখতে পারি নাই। এই বলে মিষ্টি কাঁদতে লাগলো। অনিকেত, চলো আমার। হঠাৎ অনিকেতের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে যা শুনল, কেউ আর ঠিক থাকতে পারল না। মা আর জুই অজ্ঞান হয়ে মেঝেতে ঢলে পড়ল। মিষ্টি আহাজারি করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, না, আমার আশিকের কিছু হতে পারে না, ওর মিথ্যে বলছে। না, আমার ছেলের কিচ্ছু হতে পারে না। আমার ছেলেকে আমি খুঁজতে যাব। অনিকেতের ফোনে ওই পাশ থেকে ফোন দিয়ে এয়ারপোর্ট থেকে একজন বলল, আপনি কি অনিকেত বলছেন? আমি অনিকেত বলছি। আপনি কে? আমি এয়ারপোর্ট থেকে বলছি। আশিক ইসলামের আপনি কি হন? আমি ওর ভাই হই। কেন? আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে 8:15 ছেড়ে যাওয়া ফ্লাইটটি দুর্ঘটনায় বিধ্বস্ত হয়ে গেছে, কেউ বেঁচে নেই। আপনারা এসে লাশ চিহ্নিত করে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা গেল। অনিকেতের হাত থেকে ফোন পড়ে যায়। অনিকেত থপাস করে মাটিতে বসে পড়ে আর কাঁদতে থাকে। অনিকেতের কান্না দেখে মা জিজ্ঞাসা করে, কি হয়েছে বাবা? অনিকেতের মুখ দিয়ে কোনো কথাই বাইর হচ্ছিল না। এবার জুই অনিকেতের কাছে বসে প্রশ্ন করে, কি হয়েছে আমাকে বলো। যে ফ্লাইটে আশিক যাচ্ছিল ওই ফ্লাইট অ্যাক্সিডেন্ট করছে। কি বলছো এসব? একজনও নাকি বেঁচে নেই। আমাদের তাড়াতাড়ি সেখানে লাশ চিহ্নিত করতে যেতে হবে। না, এটা হতে পারে না। আমার ভাই আমাকে ছেড়ে যেতে পারে না। তুমি মজা করছো তাই না? তুমি আমাকে মিথ্যা বলছো তো? না, আমি মিথ্যা বলছি না। না, তুমি মিথ্যা বলছো। আমার ভাই আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমার ভাইকে তুমি এনে দাও। কেমন বন্ধু তুমি, নিজের বন্ধুকে আঁকলে রাখতে পারো না? আমার ভাইয়েটার সাথে শেষবার আমি কথাও বলতে পারিনি। ভাই, এই ভাই, তুই কই? দেখ, তোর আপু তোকে ডাকছে, আয় না ফিরে। তুই তো জানিস তোর বোন তোকে ছাড়া থাকতে পারে না। ভাই, এ ভাই। জুই আপু আর কিছু বলতে পারল না, অজ্ঞান হয়ে পড়ে গেল। অনিকেত ধরে মেঝেতে বসে জুই আপুর জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। জান্নাত কাঁদছে আর মন ভাইয়াকে বলছে, এইসব আমার জন্যই হয়েছে, তাই না ভাইয়া? আমাকে সেদিন যদি ভাইয়াটা সাহায্য না করতেন তাহলে আজ তার এই অবস্থা হতো না। মা যেন বাক শক্তিহীন হয়ে গেছে, শুধু নির্বাকের মতো তাকিয়ে আসে। এই সব আমার জন্য হয়েছে, আমি এই সব কিছুর জন্য দায়ী না। আশিকের কিছুই হয়নি, ও আমাদের ছেড়ে কোথাও যায় না। ও এতটা স্বার্থপর হতে পারে না। ওর কাছে মাপ চাওয়ার অধিকারটুকু কেড়ে নিতে পারে না। আমি ওকে খুঁজতে যাব। না, আমার ছেলের কিচ্ছু হতে পারে না। আমার ছেলেকে আমি খুঁজতে যাব। হঠাৎ মা উঠে দাঁড়িয়ে আব্বার কাছে যায়, গিয়ে করে চড় মেরে বললে, খবরদার ওই নোংরা মুখে আমার ছেলের নাম নিবেন না। আশিক শুধু আমার ছেলে, আর কারো না। আমার ছেলেকে আমি খুঁজতে যাব, আর কেউ না। অনিকের বাবা, আমাকে নিয়ে চল না প্লিজ।
চলেন আন্টি, আমি নিয়ে যাচ্ছি। না থাক, তোমাকে কষ্ট করতে হবে না বাবা। আজকে আমার ছেলে খারাপ অবস্থা দেখে সবার করুণা হচ্ছে, তাই না? চাই না কারো করুণা। আমার ছেলে যখন কষ্টের সাগরে হাবুডুবু খাচ্ছিল তখন তোমরা মজা নিচ্ছিলে। আমার ছেলেটাকে কষ্ট দিতে প্রেমের অভিনয় করেছিলে। আজ কারো সাহায্য লাগবে না। প্লিজ আন্টি, এইভাবে বলবেন না। আশিককে আমি কখনই কষ্ট দিতে চাইনি। শুধুমাত্র একজন ছলনাময়ের কথাই ভুল বুঝেছিলাম, কিন্তু আমি তাকে নিজের ভাই মনে করি। প্লিজ আন্টি, আমাকে মাফ করে দেন। এই বলে বিশু মায়ের পা ধরে কাঁদতে লাগলো। অবশেষে বিশু, জুই, অনিকেত, মন ভাইয়া, জান্নাত, মা এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আব্বা, বড় আপু আর মিষ্টির ঠায় দাঁড়িয়ে রইল। মিষ্টি আসার সময় জুই আর মায়ের পা ধরে কান্না করছিল, কিন্তু কোনো লাভ হয়নি, কেউ সাথে নেয়নি। এয়ারপোর্টে পৌঁছাতে দেরি হয়ে গেছে, সবার ডিএনএ নমুনা নেওয়া শেষ। এই কথা শুনে সবাই আরও কান্নায় ভেঙে পড়ল। না, আমার ভাইয়াটাকে কি শেষবারের মতো একটু দেখতেও পারবো না? ভাই, ভাই তুই ফিরে আয় প্লিজ। কেউ তোকে আর কিচ্ছু বলবে না। আমি, মা আর তুই অনেক দূরে থাকবো। কেউ যাতে তোকে কষ্ট দিতে পারে না। প্লিজ একবার ফিরে আয়। এই জুই, তুই কান্না করছিস কেন? দেখ আমি কি কান্না করছি? আমি তো ওর মা। আমি জানি ওর কিচ্ছুই হয়নি। আমার সন্তানও। আমি ওকে গর্ভে ধারণ করেছি। আমি ওর সব কিছু বুঝতে পারি। ও আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। জুই আপু মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আর অনিকেত, বিশু শুধু ছোটাছুটি করছে। এয়ারপোর্ট থেকে জানিয়ে দেওয়া হয়েছে সকালে সবার লাশ আত্মীয় স্বজনের হাতে তুলে দেওয়া হবে। সবার কান্নাতে রাতটা পার হয়ে যায়। ভোর থেকে সবার লাশ আত্মীয় স্বজনের হাতে তুলে দিতে শুরু করলো। লাশ দিতে দিতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। বিকেলে একজন পুলিশ অনিকেতের নাম ধরে ডাকলে বিশু, অনিকেত আর মন ভাইয়া এগিয়ে যায়। এরপর তাদেরকে নিয়ে ভিতরে যাওয়া হয়। এরপর একটা লাশ দেখিয়ে বলে, দেখুন, সবার ডিএনএ নমুনা অনুযায়ী সব লাশ আত্মীয় স্বজনদের হাতে হস্তান্তর করা হয়। এখন বাকি শুধু এই লাশটা, আর কোনো আত্মীয় স্বজন নেই শুধু আপনারা ছাড়া। তাই বলছি এই লাশটা আপনাদের। লাশটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। লাশটা পুরোই পুড়ে গেছে, সাদা কাপড়ে ঢাকানো, উচ্চতা আমার মতোই সেম। লাশের উপরে হাত দিয়ে বিশু আর অনিকেত কান্নায় ভেঙে পড়ল। মন ভাইয়া ওদেরকে সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু ওরা কেঁদেই চলেছে। অনেক বোঝানোর পর লাশকে নিয়ে বিশু, অনিকেত, মন ভাইয়া বেরিয়ে আসলো। লাশ দেখে জুই আর জান্নাত দৌড়ে এসে লাশের উপরে পড়ে কাঁদতে লাগলো। ভাই, ভাই কথা বল। কথা বলবি না আমার সাথে? তুই না বলছিস তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না? ভাই কথা বল। তুই কি আমার উপর রাগ করে আছিস? আমি কি ভুল করছি? ভাই কথা বল না। তুই আমাকে বকা দে তবু ছেড়ে যাস না। তোকে ছাড়া আমি কেমনে থাকবো বল? ভাই প্লিজ কথা বল। আমি কান ধরছি, আমি কান ধরছি। আমার উপর রাগ করে থাকিস না প্লিজ। শোনা, তুই না বলতিস আমাকে সব সময় আগলে রাখবি। এখন কে আমাকে আগলে রাখবে বল? আমি তোকে আগলে রাখতে পারলাম না। এই বলে জুই আপু কাঁদতে লাগলো। সবাই কাঁদছে, শুধু মা বাদে। মা মূর্তির মতো দাঁড়িয়ে আসে, মা কিছু বলছে না। অবশেষে আমাকে অনিকেতের বাসায় নিয়ে আসা হলো, গোসল করানো হলো। আমার গোসল দিলে অনিকেত, আমি প্রায় ওকে বলতাম আমি ওর আগে মরলে যেন ও আমাকে গোসল করায়। আব্বা, মিষ্টি, বড় আপু এরাও এসেছে আমাকে শেষবারের মতো দেখার জন্য। মা এসেই একটা রুমের ছিটকানি দিয়ে রুমের ভিতর তাসবিহ পড়ছে আর আমার জন্য দোয়া করছে। মিষ্টি অনেকবার আমার লাশটাকে দেখতে চেয়েছে, কিন্তু অনেকের দেখতে দেয়নি। অবশেষে লাশের খাটিয়া সবাই ঘাড়ে ওঠাতে গেলে জুই আপু চিৎকার দিয়ে বলতে থাকে, তোমরা আমার ভাইকে কোথায় নিয়ে যাচ্ছ? ছাড়, আমার ভাইকে ছাড়। আমার ভাইয়ের কিছু হয়নি। আমার ভাই আমার উপরে রাগ করছে, তাই কথা বলছে না। রাগ কমে গেলে কথা বলবে। তোমরা আমার সোনাটাকে কোথাও নিয়ে যাবে না। সবাই জুই আপুকে শক্ত করে ধরে রেখেছে। অবশেষে লাশটাকে কবরস্থান করা হয়। আব্বা কবরে মাটি দিতে আসলে অনিকেত বাধা দেয়। আব্বা অনেক অনুরোধ করে, কিন্তু অনিকেত কোনো কথা শোনেনি। কবর দেওয়া শেষে
অনিকেত আর বিশু কবরের উপরে শুয়ে কাঁদতে থাকে। তুই না বলতিস আমরা যেখানে যাব 4 জন একসাথে যাব, বাঁচলে একসাথে বাঁচবো আর মরলে একসাথে? তাহলে আজ কেন এরকম করলি? আমাদের ছেড়ে কেন চলে গেলি? ফিরে আয় না প্লিজ। আমরা তোকে ছাড়া যে ভীষণ শূন্য। কে আর আমাদের হাসি ঠাট্টায় মাতিয়ে রাখবে? প্লিজ একবার ফিরে আয়। এই বলে অনিকেত আর বিশু কাঁদতে লাগলো। অনেকে অনেক সান্ত্বনা দিতে লাগলো, কিন্তু ওরা কবরের পাশ থেকে উঠছে না। এরপর ওদেরকে জোর করে বাসায় নিয়ে আসা হয়। বাসায় আসতেই জুই অনিকেতের কলার ধরে বলতে লাগলো, ওই আমার ভাই কই? আমার ভাইকে কোথায় রেখে আসছিস? জানিস না আমার ভাই সোনাটা অন্ধকারে ভয় পায়? যা আমার সোনাকে নিয়ে আয়, প্লিজ নিয়ে আয় না, প্লিজ। সবাই কান্নায় ভেঙে পড়ল। এভাবে 2 দিন চলে যায়। বিশু আর অনিকেত প্রতি রাতে কবরের পাশে শুয়ে থাকে। জুই আপু কিছু খায়নি। হঠাৎ মা খাবার নিয়ে জুইয়ের রুমে প্রবেশ করে। জুইকে বলে, তুই খাচ্ছিস না কেন? তুই আর কাঁদবি না। তুই জানিস না তোর ভাই তোকে ছেড়ে কোথাও যেতে পারে